ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য প্রপার গাইডেন্স। আমি পামেলা ম্যাম আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 9-এর কোষে দেখি 9 পেজ নাম্বার 131-এর কোয়েশ্চেন নাম্বার 15। এখানে অনেকগুলো শর্ট টাইপ কোয়েশ্চেন দেওয়া আছে, আমি সেটা এলাবোরেটলি সলভ করে তোমাদের কাছে নিয়ে এসেছি। একটু ভালোভাবে দেখো কি বলেছে। PQR ত্রিভুজ PQR এর PQR ইকুয়ালস টু 90 ডিগ্রি, PR ইকুয়ালস টু 10 সেন্টিমিটার, PR বাহুর মধ্যবিন্দু S হলে QS এর দৈর্ঘ্য কত। দেখো ছবিটা দেখো, PQR এটা একটা সমকোণী ত্রিভুজ যার অ্যাঙ্গেল PQR ইকুয়ালস টু হচ্ছে 90 ডিগ্রি। ক্লিয়ার? আর কি PR এর যে ভ্যালু এটা হচ্ছে 10 সেন্টিমিটার, আর PR বাহুর যে মিড পয়েন্ট সেটা হচ্ছে আমার S। এটা প্রমাণ করার জন্য QS এর দৈর্ঘ্য QRS এটাকে অ্যাড করলে যেটা হবে QS এর দৈর্ঘ্য আমাকে বের করতে দিয়েছে। আমি কি করেছি, S বিন্দু দিয়ে QR এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করেছি, সেটা PQ কে K বিন্দুতে ছেদ করে। এবার দেখো আমরা কি জানি, ত্রিভুজের মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য করতে গিয়ে আমরা শিখেছি যে কোনো ত্রিভুজের কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে ত্রিভুজটির তৃতীয় বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় অপর বাহুকে তার মধ্যবিন্দুতে ছেদ করে। তাহলে কি পাবো? তাহলে পাবো প্রথম কথা হচ্ছে এটার সমান্তরাল। এবার এই বাহুটা যখনই এটার সমান্তরাল হবে তখন কি হবে, এটাও 90 ডিগ্রি হবে, তাই তো? কারণ আমার এই অ্যাঙ্গেলটা PQR 90 ডিগ্রি বলে দেওয়া আছে, তাই এই অ্যাঙ্গেলটা আমার 90 ডিগ্রি হলো। আর কি হবে, আর K হচ্ছে এটার মধ্যবিন্দু। K PQ এর মধ্যবিন্দু মানেই হচ্ছে PK ইকুয়ালস টু KQ, এই বাহুটার সমান হলো, ওখানে লিখে রেখেছি। এইবার এই যে দুটো ত্রিভুজ পেলাম, একটা হচ্ছে PSK, একটা হলো QSK, এই দুটো ত্রিভুজকে আমি এখানে সর্বসম প্রমাণ করেছি। কিরকম ভাবে দেখো, SK হচ্ছে সাধারণ বাহু, আর এই বাহুটার সমান এইমাত্র আমরা দেখলাম, আর এই অ্যাঙ্গেলটাও দুজনের সমান, কারণ কি 90 ডিগ্রি করে। তাহলে ত্রিভুজের যে ফর্মুলা আমরা শিখেছি, কি শিখেছি, সাইড অ্যাঙ্গেল সাইড, এই সূত্র কাজে লাগিয়ে আমি বলতে পারি যে ত্রিভুজ PSK সর্বসম হচ্ছে ত্রিভুজ QSK, এটার সর্বসম। কোনো দুটো ত্রিভুজ যদি সর্বসম হয় তখন কি হয়, অনুরূপ বাহু আর অনুরূপ কোণগুলো পরস্পরের সমান হয়ে থাকে। এখানে অনুরূপ বাহু তাহলে কি পাবো, PS, এই বাহুটার অনুরূপ বাহু, তাহলে এই বাহুটার সমান হলো, PS ইকুয়ালস টু QS হলো। এবার দেখো PS, S কি বলেছিল, S হচ্ছে PR এর মিড পয়েন্ট, PR এর দৈর্ঘ্য আমাকে বলা আছে 10 সেন্টিমিটার, তাহলে PS হচ্ছে হাফ অফ PR। 10 সেন্টিমিটার মানে হাফ করলে আমরা পাই 5 সেন্টিমিটার, যেটা PS এর ভ্যালু সেটাই QS এর ভ্যালু হবে। সো QS ইকুয়ালস টু 5 সেন্টিমিটার। তোমাদের যে বইতে অপশন দেওয়া আছে, অপশন বি হচ্ছে এর রাইট আনসার। ওকে, চলো নেক্সট নাম্বার 2। দেখো নাম্বার 2 এ কি বলেছে, ABCD ট্রাপিজিয়ামের AB সমান্তরাল DC এবং AB ইকুয়ালস টু 7 সেন্টিমিটার, DC হচ্ছে 5 সেন্টিমিটার, AD আর BC এর মধ্যবিন্দু E আর F বলে দেওয়া আছে, EF এর ভ্যালু কত বের করতে হবে। এবার দেখো এখানে আমি একটা অঙ্কন করেছি, সেটা হচ্ছে DP লম্ব AB ও CQ লম্ব AB, এটা আমি এঁকে নিয়েছি। হ্যাঁ, এটা অঙ্কন, এখান থেকে এর উপরে লম্ব আঁকলাম, C থেকে এর উপর লম্ব আঁকলাম, এরা হচ্ছে 90 ডিগ্রি। এইবার এটা যদি 90 ডিগ্রি হয় তার মানে এইখানের ভ্যালুটা কত হবে, 5 সেন্টিমিটার। সেম কাট, DC ইকুয়ালস টু MN, আর এটা হচ্ছে PQ 5 সেন্টিমিটার। নিচেরটা যদি 7 সেন্টিমিটার হয়, এটা পরে আসছি, তাহলে দেখো এইখানে যে ত্রিভুজটা পাচ্ছি APD ত্রিভুজের E হচ্ছে মিড পয়েন্ট, আর এই সরলরেখাটা কি হচ্ছে, দুটো মিড পয়েন্ট আমি যোগ করে দিয়েছি। এবার এই সরলরেখাটা হচ্ছে এটার সমান্তরাল। এবার যখনই সমান্তরাল হলো তাহলে EM ইকুয়ালস টু কত হবে, EM ইকুয়ালস টু হাফ অফ AP, আর এখানে NF ইকুয়ালস টু হচ্ছে হাফ অফ BQ। এবার দেখো এরা যদি হাফ অফ হয়, হাফ অফ হলে কি হচ্ছে, এই যে দুটোকে মিলে EF এর ভ্যালু যেটা, EF ইকুয়ালস টু EM প্লাস MN প্লাস হচ্ছে NF। এবার হাফ অফ AP প্লাস হচ্ছে কি হাফ অফ BQ প্লাস হচ্ছে 5 সেন্টিমিটার।
এবার হচ্ছে হাফ অফ এপি প্লাস বি কিউ প্লাস 5, এইভাবে লিখলে আমি কি পেলাম, এখান থেকে 2 2 কেটে গেল, 1 + 5 = 6। আমার আনসার হলো EF = 6 সেন্টিমিটার। এটাই হচ্ছে আনসার। ওকে, ভালো করে দেখো। নেক্সট হচ্ছে নাম্বার 3। তাহলে এবিসিডি ট্রাপিজিয়ামে যেটা দিয়েছে এবি ডিসি, এবি এটা ডিসি, আর কি বলেছে দুটো মধ্যবিন্দু বলে দিয়েছিল এবি ডিসি, এটার মধ্যবিন্দু এটা, এটার মধ্যবিন্দু এটা, দুটোকে আমি যোগ করলাম, যোগ করে যা যা সিস্টেম সেইভাবে। আর এটা যেটা সমান্তরাল হবে সেটার প্রমাণ আগে করানো আছে, একটু দেখে নেবে। এটা যুক্তি লাগিয়ে, এটা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, এটা তো অত কিছু আমরা এখানে প্রমাণ করব না, আমরা জাস্ট আনসারটা বার করব। এটা আমাদের অপশন সি তে আনসার আছে, এর আনসার হবে সি। নেক্সট হচ্ছে নাম্বার 3। দেখো নেক্সট হচ্ছে কি, কোয়েশ্চেন নাম্বার 3। এখানে কি বলেছে, কোয়েশ্চেন নাম্বার 3 তে বলেছে ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমার মধ্যবিন্দু ই বর্ধিত বিই এসি কে এফ বিন্দুতে ছেদ করে, এসি = 10.5 সেন্টিমিটার হলে এএফ এর ভ্যালু কত? ওকে, তাহলে কি বলেছে, এ বি সি এটা একটা ত্রিভুজ, এডি মধ্যমা, মধ্যমা মানে হচ্ছে ডি হচ্ছে বিসির মিড পয়েন্ট, তাই তো, মধ্যমা মানে হচ্ছে এটা সমান সমান এটা হলো, আর কি এএফ এই খণ্ডটার ভ্যালু চেয়েছে। আচ্ছা, এখানে প্রমাণ করতে গিয়ে আমাকে একটা জিনিস এঁকে নিতে হচ্ছে, সেটা হচ্ছে এই যে মিড পয়েন্ট ডি, ডি বিন্দু থেকে আমি ইএফ এই লাইনটা যেটা রয়েছে ইএফ বা বিএফ হোয়াটএভার, এটার সমান্তরাল করে আমি একটা সরলরেখা টানলাম যেটা এসি বাহুকে জি বিন্দুতে ছেদ করে। ওকে, তাহলে এডিজি, এই যে ত্রিভুজ এডিজি, এই ত্রিভুজটা যেটা পেলাম, এখানে দেখো ই হচ্ছে এডির মধ্যবিন্দু আর ইএফ সমান্তরাল হচ্ছে ডিজি। তাহলে সমবিন্দু সংক্রান্ত যে উপপাদ্য আমরা আগেও পড়েছি সেখান থেকে আমরা কি বলতে পারি, ইএফ এটা সমান্তরাল ই এর মধ্যবিন্দু, তার মানে এফ হচ্ছে এজির মধ্যবিন্দু, আর ইএফ এর ভ্যালু কত, হাফ অফ ডিজি। আমি দুটোই লিখে রেখেছি, যেটা কাজে লাগবে সেটা তুমি সেখান থেকে নিয়ে নেবে। তাহলে ইএফ = হাফ অফ ডিজি এবং এফ হচ্ছে এজির মধ্যবিন্দু, এফ এজির মধ্যবিন্দু মানেই হচ্ছে এএফ = এফজি। আবার এদিক থেকে যদি তুমি বড় ত্রিভুজটা দেখো বিএফসি বা বিসিএফ, এই ত্রিভুজটা বিসিএফ, এই ত্রিভুজটা যদি দেখো, এখানে দেখো ডি হচ্ছে বিসির মধ্যবিন্দু, কারণ কি এটা তো এডি মধ্যমা, মধ্যমা মানেই হচ্ছে কি ত্রিভুজের কোনো একটা শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোজক সরল রেখাংশ। তাহলে এটা হচ্ছে মিড পয়েন্ট, এটা যদি মিড পয়েন্ট হয় আর এই মিড পয়েন্ট থেকে একটা সরলরেখা আর একটা টানা হয়েছে ডিজি, বিসিএফ এর ডি বিসির মধ্যবিন্দু আর ডিজি হচ্ছে সমান্তরাল বিএফ এই সরলরেখাটা, তাহলে কি হবে, সেম লজিক দিয়ে ডিজি হচ্ছে হাফ অফ বিএফ অ্যাজ ওয়েল অ্যাজ কি হবে, এইটা হচ্ছে মধ্যবিন্দু, এফ হচ্ছে কি এটার মধ্যবিন্দু, সরি জি হচ্ছে এই বাহুটা, যে এই সিএফ বাহুটা পাচ্ছি তার মধ্যবিন্দু। তাহলে ডিজি = হাফ অফ বিএফ এবং জি হচ্ছে সিএফ এর মধ্যবিন্দু। আর এটা যদি মধ্যবিন্দু হয় আমরা কি লিখতে পারবো, এফ জি এই টুকরোটা সমান সমান হচ্ছে সিজি। হলো, এর আগে পেলাম কি এফ = এফজি, আবার এফজি কার সমান বলছে, সিজি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এফ = এফজি = জিসি, তিনটে সমান খণ্ডে ভাগ করেছে কে কে, এফ আর জি পয়েন্টটা। তাহলে এফ = কি হবে, 1/3 অফ এসি, টোটালটা এ থেকে সি, এটাকেই তো 3 টুকরো করেছি, তাহলে কি হলো এফ = 1/3 অফ এসি। এবার দেখো এসির ভ্যালু 10.5 সেন্টিমিটার বলে দেওয়া আছে, তাহলে তুমি এসির ভ্যালু যেটা রয়েছে 10.5 তাকে 3 দিয়ে ডিভাইড করে দাও, ডিভাইড করলে ভ্যালু আসে 3.5। তাহলে এএফ = 3.5 সেন্টিমিটার। তোমাদের বইতে যে অপশন আছে তাতে ডি হচ্ছে রাইট আনসার। ওকে, দেখে নাও। আচ্ছা, নেক্সট হচ্ছে নাম্বার 4। নেক্সট কি, নেক্সট হচ্ছে নাম্বার 4, 15 এর নাম্বার 4 কি বলেছে দেখো, ত্রিভুজ এবিসি এর বিসি সিএ এবং এবির মধ্যবিন্দু যথাক্রমে ডিই ও এফ। তাহলে দেখো এখানে এলো এ বি সি, এটা একটা ত্রিভুজ দেওয়া আছে, বিসি সিএ এবি এদের মধ্যবিন্দু ডিই এফ এঁকে ফেললাম। তারপর কি বলেছে, বিই আর ডিএফ, বিই আর ডিএফ এই যে দুটো সরল রেখা, এরা পরস্পরকে এক্স বিন্দুতে ছেদ করেছে,
আর এদিক থেকে CF আর DE এরা পরস্পরকে y বিন্দুতে ছেদ করেছে। এই দুটোকে যোগ করা হয়েছে xy কে যোগ করা হয়েছে। এবার জানতে চেয়েছে যে xy এর ভ্যালু কত হবে। বইতে কিছু অপশন দেওয়া আছে, আমরা দেখব। তো এখানে আমাকে বের করতে হবে xy এর ভ্যালু। এখানে এই প্রমাণটা করার জন্য আমি কি করে নিয়েছি, এই যে E পয়েন্ট আর F পয়েন্ট এটাকে যুক্ত করেছি, EF। আচ্ছা, তার আগে একটা কথা বলি, এখানে আমরা অনেকক্ষণ ধরে মধ্যবিন্দু সংক্রান্ত অনেক রকম উপপাদ্য সলভ করলাম, কোয়েশ্চেন আনসার করলাম, সামান্তরিক সংক্রান্ত অনেক উপপাদ্য প্রমাণ করেছি, কোয়েশ্চেন আনসার করেছি। এতদিনে লজিক তোমাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এটা যেহেতু অতি সংক্ষিপ্ত বা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর টাইপ, আমি তার জন্য প্রত্যেকটা লজিক আলাদাভাবে লিখিনি। আমি বলে যাচ্ছি, যদি কারোর মনে হয় যে লজিকটা খাতায় লিখে নিতে হবে, তোমরা আমারটা শুনে নিয়ে যে খাতাটায় লিখতে বসেছো পাশে নিজের মতন করে নোট ডাউন করে নিতে পারো। ওকে, দেখো একটু ভালোভাবে বুঝবে কি করলাম। EF যুক্ত করলাম। এখানে এই যে ত্রিভুজ, তার মানে এটা মিড পয়েন্ট, এটা মিড পয়েন্ট। আমরা কি শিখেছি, ত্রিভুজ ABC এর এটা তো মিড পয়েন্ট। তাহলে এই দুটো যখনই মিড পয়েন্ট হবে, দুটো একটা ত্রিভুজে দুটো বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখাংশ তৃতীয় বাহুটির সমান্তরাল ও অর্ধেক, এই ফর্মুলা কাজে লাগিয়ে EF সমান্তরাল হচ্ছে BC। একই রকম ভাবে এই যে সরল রেখাটা আছে DE, এটা এর মিড পয়েন্ট, এটা এর মিড পয়েন্ট, D হচ্ছে BCর মিড পয়েন্ট, E হচ্ছে ACর মিড পয়েন্ট। তাহলে মানে এদেরকে যদি অ্যাড করা হয় তাহলে এই সরল রেখাটা এই সরল রেখার সমান্তরাল। একই রকম ভাবে এই সরল রেখাটা এর মানে FD সমান্তরাল AC। এই তিনখানা পয়েন্ট আমি এখানে আলাদা করে লিখিনি, আমি একটার জন্য লিখেছি, সেটা হচ্ছে ত্রিভুজ ABC এর AB আর AC মানে EF। এদের জন্য আমি এখানে লিখে রেখেছি FE সমান্তরাল BC। আর কি হবে, একই ফর্মুলা কাজে লাগিয়ে FE যেমন সমান্তরাল BC, তেমন FE হচ্ছে হাফ অফ BC। এবার দেখো, FE যদি হাফ অফ BC হয়, তার মানে এখানে একটা জিনিস বুঝতে পারছো, ডিটা তো মিড পয়েন্ট, তার মানে অবভিয়াসলি FE ইকুয়ালস টু হচ্ছে BD। আবার একটা কোনো চতুর্ভুজ যদি থাকে BDF, এই যে চতুর্ভুজটা এখানে ক্রিয়েট হয়েছে না ছবিতে BDEF যেটা আমরা পাচ্ছি, এই BDEF এর FE এই সরলরেখাটা এই সরলরেখার BDর যেমন সমান্তরাল, সেই সঙ্গে BDর সাথে সমান। তাহলে কি হবে, BDEF একটি সামান্তরিক। কারণ আমরা এর আগে শিখেছি যে কোনো চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু যদি সমান ও সমান্তরাল হয় তাহলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। এক্ষেত্রে এই দুটো পয়েন্ট কাজে লাগিয়ে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি BDEF একটি সামান্তরিক। বুঝতে পারলে পয়েন্ট, এটা একটা পয়েন্ট। এবার ছবিতে এসো, দেখো CDFE, এটা আর একটা চতুর্ভুজ পেলাম। এই CDFE চতুর্ভুজেও সেম লজিক কাজে লাগবে, সেম লজিক কাজে লাগবে। এই জন্য বলছি D হচ্ছে মধ্যবিন্দু, D যদি মধ্যবিন্দু হয় তাহলে FE যেমন BDর সমান, সেই সাথে এটার DCর সমানও হবে, রাইট। FE হাফ অফ BC, হাফ অফ BC তো এটাও, BDও যেমন হাফ তেমন DCও তো এর হাফ। তাহলে FE যেমন BDর সাথে সমান, একই সঙ্গে FE DCর সাথেও ইকুয়াল। এবার দেখো, ডিসির সাথে যদি ইকুয়াল হয়, তুমি এই দিকেরটা কনসিডার করো, CDFE বা DCEF, যেটাই নাম দেখো, আমি এখানে CDFE লিখেছি তো সেটাই বলছি। CDFE, এখানে এই সরল রেখাটা FE বাহু, CD বাহুর কি হচ্ছে, সমান্তরাল তো হচ্ছেই, তার সাথে সমানও হচ্ছে, ওখান থেকে বলতে পারি দুটো সমান হচ্ছে। তাহলে এও কি, এও একটা সামান্তরিক। তাহলে আমি এখানে লিখেছি আবার BDEF এবং CDFE উভয়ই সামান্তরিক। এর পরের কি, এর পরের যুক্তি হচ্ছে, আমরা কি জানি, কোন সামান্তরিকের কর্ণদ্বয় সবসময় কি হয়, তারা কি করে, পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে দেখো, এই যে প্রথমটা BDEF এর কর্ণদ্বয় কে কে, একটা হচ্ছে FD বাহু আর একটা হচ্ছে BE বাহু। তাহলে এর যে কাটিং পয়েন্ট X, তাহলে X কি হবে, X হচ্ছে BEর মধ্যবিন্দু। বোঝা গেল, X হচ্ছে BEর মধ্যবিন্দু। একই রকম ভাবে আমি যদি এই দিকের সামান্তরিকটাকে নিই CDFE, এর ক্ষেত্রে কি হচ্ছে, এর ক্ষেত্রেও দেখো এটা একটা কর্ণ DE আর একটা কর্ণ হচ্ছে CF।
তাহলে এদের যে মধ্যবিন্দু মানে এদের যে কাটিং পয়েন্ট বা মিটিং পয়েন্ট যাই বলো না কেন, দুটো যে কর্ণ রয়েছে তারা যে পয়েন্টে মিট করছে সেটাই ওয়াই। সেই ওয়াইটা কি হবে? সেই ওয়াইটা হবে আমার ডিইর মধ্যবিন্দু। ক্লিয়ার? ডিইর মধ্যবিন্দু। তার মানে এইবার এতটা বুঝতে পারলে, এতটা যদি বুঝে গিয়ে থাকো তারপর একটা ভীষণ ইজি। সেক্ষেত্রে দেখো ত্রিভুজ ডিইএফ, এই ছোট্ট ত্রিভুজটা ডিইএফ, এই ডিইএফ এর এফ ডির মধ্যবিন্দু এক্স পেলাম আর ডিইর মধ্যবিন্দু ওয়াই পেলাম। সেই মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য, যে দুটোর মধ্যবিন্দু সংযোজক সরল রেখাংশ তৃতীয় বাহুর কি হবে? সমান্তরাল ও অর্ধেক। তাহলে এক্স ওয়াই সমান্তরাল এফ ই অ্যাজ ওয়েল অ্যাজ এক্স ওয়াই ইকুয়ালস টু হাফ অফ এফ ই। এবার দেখো এর আগে আমরা লিখে রেখেছি না এফ ই ইকুয়ালস টু হাফ অফ বিসি, তাহলে এখানে জাস্ট লিখে দাও, হাফটাকে হাফের মতন রাখো, এফ ইর জায়গায় লেখো কি? বিসি। এখান থেকে এই ভ্যালুটা এখানে আসছে, বসছে বিসি। তাহলে কি হচ্ছে? হাফ অফ 1/4 অফ বিসি। তোমাদের যে অপশন আছে সেখানে অপশন ওয়াইজ আনসার হচ্ছে আনসার বি, দ্যাট ইজ এক্স ওয়াই ইকুয়ালস টু 1/4 অফ বিসি। ক্লিয়ার? ওকে, এটা নোট ডাউন করে নাও। নেক্সট অ্যান্ড লাস্ট ওয়ান অফ নাম্বার 15, দ্যাট ইজ নাম্বার 5। তোমরা পজ করে এগুলোকে লিখতে থেকো পরপর, পজ করে নিয়ে যতটা মনে হচ্ছে লেখো। আর যেটা বললাম যে কোনো পয়েন্ট যেটা আমার এখানে লেখানো নেই আমি মুখে বলছি, তোমরা জায়গাটা পজ করে নিয়ে নিজের মতন করে নোট ডাউন করে নেবে। কারণ প্রত্যেকটা যুক্তি আলাদা করে আমার এখানে লেখা একটু অসুবিধা হচ্ছে, কারণ এটা অতি সংক্ষিপ্ত ধরনের কোয়েশ্চেন আনসারের পার্ট। আমি এখানে সবকিছু লিখছি না, কিন্তু প্রত্যেকটা যুক্তি আমি বলে দিয়ে যাচ্ছি, যতটা লেখার ততটা লিখে দিচ্ছি, বাকিটা বলে দিচ্ছি। তোমাদের যখন কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এই কোয়েশ্চেনগুলো এত লজিক দিয়ে খাতায় লেখার প্রয়োজন পড়বে না, তোমরা ডাইরেক্ট আনসারে অপশনে চলে যেতে পারো। দেখো কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5 কি বলছে? এবিসিডি সামান্তরিকের বিসি বাহুর মধ্যবিন্দু ই, ডিই এবং বর্ধিত এবি পরস্পরকে এফ বিন্দুতে ছেদ করেছে বা মিলিত হয়েছে। এফ ইকুয়ালস টু কত? এখান থেকে ভালোভাবে ছবিটা দেখো। প্রথমেই বলছে এবিসিডি একটা সামান্তরিক, একে ফেলো, এ বি সি ডি, এটা একটা সামান্তরিক। আচ্ছা, সামান্তরিক হলো। তারপর কি বলছে? এই যে বাহুটা রয়েছে ডিই, মানে মিড পয়েন্ট যেটা বলেছে সেটা কার? বিসি বাহুর মধ্যবিন্দু ই। এই ই আর এই ডি দুটো বিন্দু আমি যোগ করলাম, দুটোকে যোগ করে নিয়ে এই সরল রেখা ডিইটাকে এদিকে বাড়িয়ে দাও। এবার এদিক থেকে এটাকে বাড়িয়ে দিলে আর এবি সরল রেখাটাকেও এই সাইডে বর্ধিত করলে, তাহলে কি হবে? এরা গিয়ে এফ বিন্দুতে মিলিত হয়েছে। ছবিটা বোঝা গেছে? এবার এই ছবিটা আঁকার পরে কি করছি? এই দুটো ত্রিভুজ নিচ্ছি, ত্রিভুজ সিডিই এবং ত্রিভুজ বিইএফ। ছবিতে দেখো অ্যাঙ্গেল সিইডি, এই যে অ্যাঙ্গেলটা ছবিতে দেখতে পাচ্ছ নিশ্চয়ই মার্ক করা আছে, সিঙ্গেল সিঙ্গেল ডাবল ডাবল করে মার্ক করেছে, যে সেম অ্যাঙ্গেলগুলো একই রকম চিহ্ন দিয়ে আমরা চিহ্নিত করে থাকি। এখানে কি বলছে? এই দুটো অ্যাঙ্গেল সমান, কারণ কি? কারণ হচ্ছে ওরা বিপ্রতীপ কোণ, আমি লিখে দিয়েছি। সিইডি ইকুয়ালস টু বিইএফ, এরা বিপ্রতীপ কোণ। তারপর কি হচ্ছে? এইটা অ্যাঙ্গেল ডিসিই ইকুয়ালস টু অ্যাঙ্গেল ইবিএফ, কারণ হচ্ছে যেহেতু এটা একটা সামান্তরিক আর এবির বর্ধিত অংশই তো এটা এএফ, তার মানে হচ্ছে এই সরল রেখাটার সমান্তরাল, মানে ডিসি সমান্তরাল হচ্ছে বিএফ বা সিডি সমান্তরাল এফবি, যাই বলো। আর কি ভেদক হচ্ছে এখানে বিসি, ভেদক হচ্ছে এখানে একটা বিসি। তাহলে এখানে কি বলছে? ডিএফ যদি ভেদক হয় সেক্ষেত্রে আমরা কোনটা নেব? একটু এখানে ঠিক করে নাও, এটাও ভেদক, কিন্তু আমরা এখানে যেটা নিয়েছি সেটা হচ্ছে বিসি ভেদক নিয়ে কাজ করেছি, নট ডিএফ। এখানে হচ্ছে বিসি হচ্ছে আমার ভেদক, এই সরল রেখাটা। বিসি যখন ভেদক তখন এই যে জেড একান্তর কোণ আমরা কি করে বার করার নিয়ম শিখেছি? জেড এর মতন হবে, এই যে জেড শেপ, জেড এর ভেতরের কোণগুলো নিয়ে আমরা কাজ করব, অভ্যন্তরীণ একান্তর কোণ। তাহলে ডিসি সমান্তরাল হচ্ছে আমার এএফ, আর হচ্ছে কি এইটা হচ্ছে
বিসি হচ্ছে আমার ভেদক, সেক্ষেত্রে এই একান্তর কোণের সমান হলো। আর কি বলেছে, ই হচ্ছে মিড পয়েন্ট অফ বিসি। ই যদি বিসির মধ্যবিন্দু হয় তার মানে হচ্ছে সিই সমান সমান বিই, সেটাই লেখা আছে। তাহলে আমরা তো জানি কি অ্যাঙ্গেল সাইড প্রপার্টি, এই প্রপার্টি কাজে লাগিয়ে আমি বলতে পারি এই যে দুটো ত্রিভুজ সিডিই আর ত্রিভুজ বিইএফ এরা কি হলো, সর্বসম। তাহলে সর্বসম হলে কি হবে, অনুরূপ বাহুগুলো পরস্পরের সমান হবে। অনুরূপ বাহু কে কে আছে, এটা এটা, তার মানে সিডি ইকুয়ালস টু এফবি পেলাম, এই দুটো বাহু পরস্পরের সমান। ওইটুকু হয়ে থাকলো। এবার চলে এসো সামান্তরিক। যেহেতু এবিসিডি একটা সামান্তরিক, তার মানে কি হবে, বিপরীত বাহুগুলো দৈর্ঘ্যে সমান, তার মানে সিডি সমান সমান এবি বা বিএ, সিডি সমান সমান বিএ, আবার এবি ইকুয়ালস টু হচ্ছে এফবি। তাহলে এই যে এবি সরলরেখা যদি এর সমান হয়, সিডি আবার এটার সমান, তার মানে আমরা কি বলতে পারি, এবি সমান সমান হচ্ছে এফবি। এবার এবি সমান সমান যখন এফবি হবে, তার মানে ব্যাপারটা খুবই ইজি হলো। এএফ গোটা সরলরেখাটা কি হবে, দ্বিগুণ, এবির দ্বিগুণ হচ্ছে এএফ ইকুয়ালস টু এবি প্লাস এফবি। এএফ মানে এবি প্লাস এফবি, এফবি ইকুয়ালস টু আমি কি পাচ্ছি, এবি, এবিটাকে এখানে বসিয়ে দিলাম, তাহলে এএফ ইকুয়ালস টু হলো টুয়াইস অফ এবি। এটাই আমার আনসার। তোমাদের বইতে যে অপশন দিয়েছে অপশন ওয়াইজ, এটা অপশন নাম্বার বি, এটাই তোমাদের আনসার। ওকে, এর সাথে আমার কোয়েশ্চেন নাম্বার 15 যেটা ছিল পেজ নাম্বার 131 কোষে দেখি 9, কোয়েশ্চেন নাম্বার 15 একসাথে 5টা কোয়েশ্চেন আমরা পরপর সলভ করলাম। তোমরা ভীষণ ভালোভাবে এটা দেখবে, এবং এটা করাবার সময় আমি বারবার করে একটা কথা বললাম যে একটা অঙ্কর আনসার সলিউশন যে একরকম ভাবেই হবে এরকম কোনো ব্যাপার নেই। তোমার যদি মনে হয় অন্য প্রপার্টি কাজে লাগিয়ে বা অন্য লজিক কাজে লাগিয়ে তুমি করবে, তোমার লজিক ঠিক থাকা নিয়ে কথা, আনসার কিন্তু অনেকভাবেই হয়। আমরা একটা জায়গায় যে সবসময় একরকম ভাবেই পৌঁছই এমন তো নয়, বিভিন্ন রাস্তা দিয়ে যাওয়া যায়, একটাই রাস্তা থাকে এমনটা নয়। তো তোমার যেটা কমফোর্টেবল মনে হবে তুমি সেটা করবে। আমি এইভাবে করিয়ে দিয়েছি মানেই এই নয় যে এটাই তোমায় করতে হবে, তোমরা অন্য লজিক কাজে লাগাতে পারো, কোনো অসুবিধা নেই। তবে এখানে যেটা আমি করিয়ে দিয়েছি সেটা তোমরা ভালোভাবে দেখো, খাতায় বারবার অভ্যেস করো। আর অবশ্যই আমার ক্লাস যখন করবে একটা খাতা নিয়ে বসবে, নোট ডাউন করে নাও। যদি অন্য পদ্ধতিতেও তোমরা করে থাকো, এটা যদি মনে হয় যে নতুন, তাহলে একটা নতুন পদ্ধতি শিখলে আর একটা শেখা হবে। তো ভালোভাবে ক্লাসটা করো, আর ক্লাস যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করো, একটু বেশি বেশি করে শেয়ার করো, যাতে তোমাদের মতন আরো যারা স্টুডেন্ট আছে তারা যেন বাড়িতে বসেই জিওমেট্রিটা ভালোভাবে শিখতে পারে। অঙ্ক নিয়ে অনেকেরই একটু ভয় থাকে, ভয় পাওয়ার কিছু নেই, ভীষণ একটা মজার সাবজেক্ট, একটু বুঝে পড়তে হবে আর একটু অভ্যেস করতে হবে। আর না বুঝতে পারলে আমাকে কমেন্ট করতে হবে, কমেন্ট সেকশনে তুমি জানাও কোথায় বুঝতে পারোনি, যে জায়গায় বুঝতে পারছো না সেই জায়গাটা আমাকে একটু লিখে পাঠাও, আমি তোমাদের প্রবলেমটা বুঝে নিয়ে আর একটা ডাউট ক্লিয়ারেন্স ক্লাস নিয়ে আপলোড করে দেবো। ওকে, আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সাবস্ক্রাইব করা থাকলে এর পরের যে ভিডিওগুলো আরো আসবে, আরো ইম্পর্টেন্ট অঙ্ক আর ইম্পর্টেন্ট বিভিন্ন পার্টের জিনিস যেগুলো আসবে, সেটা তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ওকে, থ্যাংক ইউ।